This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা ভাষায় না ওই ডুবে ডুবে জল খাওয়া বলে একটা বিষয় আছে, জানেন আপনারা? এমনিতে কথাটার মানে হচ্ছে ওই গোপনে বা একটু লুকিয়ে চুরিয়ে কোনো কাজকর্ম করা, কিন্তু সবসময় ওরকম হয় নাকি? প্রকাশ্যে সবার চোখের সামনেও যে ডুবে ডুবে জল খাওয়া যায় সেটা তো আজকে আমরা দেখে ফেললাম। তবে এখানে না ওই কোচবিহারের শীতলকুচিতে ওখানে কি দেখলাম জানেন? একদম একটা ব্রিজ ডুবে ডুবে জল খাচ্ছে সবার সামনে। এবার ভাবছেন তো ব্রিজ মানে সে তো জলের ওপরে থাকার কথা, সে ব্রিজ কি করে জলের ডুবে জল খাচ্ছে? এটা তো এক কথায় আপনাদের মনে হবে অসম্ভব, তাই তো? দেখুন, অসম্ভবের ভেতরেই যেহেতু ওই সম্ভব কথাটা লুকিয়ে আছে, তাই পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে না, যে কোনো অসম্ভবই সম্ভব হয়ে যেতে পারে। ওই নাথিং ইজ ইম্পসিবল বলে একটা বিখ্যাত বিজ্ঞাপন, তাতে একটা লাইন আছে, হচ্ছে তাই কোনো কিছুই অসম্ভব নয়। দেখুন কোচবিহারের ব্রিজটা পরিস্থিতি একদম নিজের অনুকূলে ছিল, ব্যাস চান্স পেয়ে একটু নিচু হয়ে ডুবে ডুবে জল খেতে শুরু করে দিয়েছে। শীতলকুচি আর সেতাই, এই দুটোর মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে, নাম গিরিধারী। সেই গিরিধারী নদীর ওপরেই এই গিরিধারী সেতুটা রয়েছে, আছে মানে ছিল আর কি। ওই সেতুটা আজ সকালে ভেঙে পড়েছে। এবার ব্রিজটা যখন ভেঙেছে তখন তার ওপরে ছিল একটা পাথর ভর্তি ডাম্পার। স্থানীয়রা কি বলছেন জানেন? ওই পাথর বোঝাই ডাম্পারের ভারটাই নাকি নিতে পারেনি ওই ব্রিজটা, ওই ভাড়েই নাকি ব্রিজটা ভেঙে গিরিধারী নদীর বুকে ঢুকে গেছে। গুরুভার বলতে হবে তাহলে আর কি। এবার ভারী গাড়ির চাপ কেন মানে ওই ব্রিজ নিতে পারলো না, সেটা নিয়ে তো সবার মনে প্রশ্ন থাকতেই পারে। কারণ ব্রিজ যখন তার উপর দিয়ে গাড়ি ঘোড়া তো যাবে, এটা তো স্বাভাবিক। এবার একটু মানে হিসেবের বাইরে একটু বেশি ভারী হয়ে গেলে যদি এরকম ডুবে ডুবে সবাই জল খেতে শুরু করে, তাহলে তো মহা কেলেঙ্কারি কাণ্ড। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? ওই এলাকার মানুষজন কি বলছেন জানেন? বলছেন এই ব্রিজটার বয়স হয়েছে মানে একটু 30 বছর। ব্রিজের পক্ষে নাকি 30 বছরটা বেশ ভালোই বয়স, ততটা ভালো হয়তো না, কিন্তু এই বয়সে একটুখানি যত্ন আত্মি পাওয়ার কথা ছিল। আমাদের এই এক সমস্যা, মানুষ হোক বা ব্রিজ, সবই বোধহয় একটু যত্ন আত্মির কাঙাল, জানেন তো? না পেলেই ব্যাস ভেঙে পড়ে, সেটা মানসিকভাবেই হোক বা মাঝখান থেকেই হোক। এই ব্রিজটা যেরকম ভেঙেছে, এবার ওই যত্ন আত্মি না পেয়ে ওই ব্রিজটার কপালে বেশ একটা ভাঁজ পড়ে গেছিল, তো সেইখান থেকেই ফেটে গেছে, এটাই হতে পারে। এবার দেখুন, এ রাজ্যের বাম সরকারের বয়সের সঙ্গে ওই ব্রিজটা প্রায় মানানসই, এটা ভাবছেন আপনারা? ব্রিজটা ওই বাম আমলেই তৈরি হয়েছিল, আর উত্তরাধিকার সূত্রে সেটা তৃণমূল সরকারের হাতে এসেছিল, এটাই তো আসার কথা। কিন্তু সেই ব্রিজটার রক্ষণাবেক্ষণে মানে এই তৃণমূল আমলে আর কি প্রশাসনের সেরকম মতিগতি ছিল না, একটু দুয়োরানি হয়ে গেছিলো ব্রিজটা, এরকম হতে পারে আর কি। আচ্ছা, এর কারণ কি বলুন তো? মানে এটা কি বাম আমলে ব্রিজটা তৈরি বলে এই তৃণমূল একটু বাঁকা চোখে দেখছিল, প্রশাসনের একটু বৈমাতৃসুলভ আচরণ হচ্ছিল? দেখুন, আমরা তো জানি এই সরকার এমনিতে খুব মানবিক, কোনো রকম দানবিক কাজে তারা থাকে না। এই যে দেখুন, এর প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আপনারা এর একটা করে উদাহরণ পেয়ে যাবেন। বলে না, এতদিন কি বলতেন আপনারা? ওই 11 পর্যন্ত, 2011 পর্যন্ত আপনারা কি বলতেন? বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই তো বলতেন। অথচ দেখুন 2011-র পর এই বছরে সেই এত বিখ্যাত শব্দবন্ধ কীভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা কি বলেন? এখন বাঙালির 12 মাসে 13,000 পার্বণ, এবং তাতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। খেলা মেলা উৎসব অনুষ্ঠান লেগেই রয়েছে, পুজোই তো মাস খানেকের হতে চলেছে, একদম কার্নিভাল। মানে কোনো মাস, আমাদের এই পাঁজি ঠাঁজিতে বিভিন্ন রকম মাস টাস আছে, তো কোনো মাসকে বলা হয় ওই মল মাস। তো সেই মল মাসে শুভ কাজ বন্ধ থাকতে পারে, ওরকমই পাঁজির বিধান আর কি। কিন্তু এমন কোনো মাস বাংলা ক্যালেন্ডারে এখন পর্যন্ত তৈরি হয়নি যে মাসে
এই পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে বা পৃষ্ঠপোষকতায় বা অনুপ্রেরণায় কোনো মেলা, খেলা বা উৎসবের আয়োজন হয়নি। অথচ সেই সরকারের আমলে এই একটা সেতুর রক্ষণাবেক্ষণের অভাব যে হচ্ছে, সেটা তো এই শীতলকুচির ওই ব্রিজটাই প্রমাণ করছে। এবার দেখুন, হতে পারে ঘটনাটা স্থানীয় একটা ছোট অথবা সামান্য ঘটনা, কিন্তু এই সামান্য ঘটনায় আমাদের নিজেদের পরিস্থিতিটা বুঝতে আমাদের অসামান্য সাহায্য করছে। কি বোঝাচ্ছে বলুন তো? নিজেরাই নিজেদের খেয়াল রাখুন। নিজেরা যদি নিজেদের খেয়াল রাখতে না পারেন, তাহলে এই ব্রিজের মতো আপনিও আমিও যখন তখন ডুবে যেতে পারি। 34 বছরের বাম সরকার অতীত। বামেদের আমলে তৈরি হওয়া 30 বছরের গিরিধারী সেতুও অতীত। কোচবিহারের শীতলকুচি আর সিতাইয়ের মধ্যে যেখানে গিরিধারী নদী, সেখানে এই কংক্রিটের ব্রিজই যোগাযোগের প্রধান মাধ্যম। যোগাযোগের সেই মাধ্যমই ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে। পাথর বোঝাই ডাম্পার সেতুতে উঠতে না উঠতেই সেতু দয়ের মতো বেঁকে ঝুঁকে পড়ে নদীর বুকে। এত বড় ওভারলোড গাড়ি নিয়ে কিভাবে আসবে? আমার পুলিশের কত ঘাটতি মনে করছে? হ্যাঁ, একটু তো আছেই, তা না হলে এত বড় গাড়ি এখান থেকে কি আসে? বাসিন্দারা বলছেন নজরদারি ছিল না, ভারী ডাম্পার তাই অনায়াসে সেতুতে চড়েছিল, আর ছিল না রক্ষণাবেক্ষণ। মাঝে মধ্যে সারাই হলেও সেটা যে নামকা ওয়াস্তে মেরামতিতেই মিটে যেত, এই অভিযোগ করছেন স্থানীয়রাই। বয়স হয়ে গেছে, মোটামুটি 25-30 বছর বয়স হয়ে গেছে ব্রিজটার। তো দুর্বল কাজ হচ্ছে, আটা সারিয়ে রড দিয়ে ঢালাই করছে। এটা বাজারের দোকানদারের কাজ হলেও এরকম কেউ করে না। একমাত্র ব্রিজ ভেঙে যাওয়ায় মুশকিল হবে। অনেকটা ঘুরে প্রায় 15 কিলোমিটার উঁচিয়ে শীতলকুচি আর সিতাইয়ে চলবে যাতায়াত। সামনে মাধ্যমিক, কি হবে পরীক্ষার্থীদের? ব্রিজের একটা প্রপোজাল পাঠাবো, কিন্তু যাতে 2 তারিখে যাতে বাচ্চাগুলো পরীক্ষা দিতে যেতে পারে। 2 তারিখ থেকে যেহেতু পরীক্ষা আছে, তো এখানে একটা বাঁশের সাঁকো করে দেওয়া হবে। আপাতত ভাঙা সেতু নিয়ে শীতলকুচি শীত কাটাবে। বসন্তের বাতাসে নতুন সেতুর বার্তা ভিডিও ভাসিয়ে দিয়েছেন। সেই আশ্বাস পূরণের অপেক্ষা করবে নদীর এপার ওপারের মানুষ। দেখুন, এই সরকারের আমলে আমরা যা দেখছি, এই ব্রিজ জল খাচ্ছে বা ভেঙে পড়ছে, এর কিন্তু একটা ট্র্যাডিশন মোটামুটি তৈরি হয়েছে। তবে হ্যাঁ, ওই পোস্তায় উড়ালপুলটা ভেঙে পড়ার পর থেকে মুখ্যমন্ত্রী কিন্তু নিয়মিত রাজ্যের সমস্ত উড়ালপুল আর সেতুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। এবার নির্দেশ অনুযায়ী একেবারে কাজ যে হয়নি তাও নয়, কিন্তু ফাঁক তো থেকে গেছে নিশ্চয়ই কোথাও না কোথাও। নাহলে এরকম শীতলকুচির এই ব্রিজটা, এটা তো ওইভাবে ভেঙে পড়তো না। আর সেতু, সে তো একা ভেঙে পড়েনি। ওই শীতলকুচি আর সিতাইয়ের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা, সেটাকে তো সঙ্গে নিয়ে ভেঙেছে, সেটাকেও ভেঙে দিয়েছে। এই ভিডিওর কথা থেকেই তো পরিষ্কার যে ওই 2রা ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হচ্ছে, তার আগে ওখানে একটা সেতুর প্রবল প্রয়োজন। ওই জন্য একটা অস্থায়ী সাঁকোর ব্যবস্থা হচ্ছে। হয়তো ভোটের আগে নতুন ব্রিজ পেয়েও যেতে পারে শীতলকুচি। ওই আগের সেই বিজ্ঞাপন, পুজোয় চাই নতুন জুতোর মতো, এই ভোটে চাই নতুন ব্রিজ, এই স্লোগানটা কিন্তু শীতলকুচি দিতে পারে, জানেন তো। এই পুরনো ভাঙা ব্রিজের বদলে ঝকঝকে একটা সেতু উদ্বোধনের সুযোগ যখন হাতের কাছে এসেই গেছে, তখন সরকার বা শাসক সেটাকে হাতছাড়া করবে বলে তো মনে হয় না। এরকম হাতে গরম বিজ্ঞাপন আর কখনো হয় নাকি? বিশেষ করে জেলাটা যখন উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর, আর শীতলকুচি কেন্দ্রটা ওটা তো আবার বিজেপির দখলে। সুতরাং এটা তো বলার একটা বড় সুযোগ না যে আমরা নিজেদের তরফটা শুধু দেখছি, এরকম তো না, ওই বিজেপির তরফ, বিরোধীদের তরফটাও দেখছি। এরকম একটা দল নিরপেক্ষ একটা আদর্শ ব্যবস্থার বিজ্ঞাপন দেওয়ার এই সুযোগ কেউ হাতছাড়া করে বলুন তো? তৃণমূল দেখুন, তারা তো মানুষের জন্য কাজ করার জন্য মুখিয়ে থাকে, বলছেন তারা সব সময়। তো এরকম ভোটের আগে মানুষের জন্য কাজের সুযোগ, সেটা কি হাতছাড়া করবেন? মনে তো হয় না। কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে কি? সেটাও আবার পুরোপুরি হওয়া যাচ্ছে না। কারণ কাজের সুযোগ থাকলেও সরকার বা প্রশাসন যে সবসময় সেই সুযোগের সদ্ব্যবহারটা করেই ফেলে, তাও তো নয়। তারও তো উদাহরণ আবার হাতের সামনে রয়েছে। এ দেখুন না, দীর্ঘদিন ধরে এরকম রাস্তা সারানোর একটা সুযোগ ছিল, মানে জনসেবা করার সুযোগ ছিল এখানে, না ওটাও দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, কিন্তু রাস্তা সারানোর কোনো উদ্যোগই দেখা যায়নি।
তার একটা কারণ কি? এটা বিরোধীরা বলছেন। ওই শীতলকুচি যেরকম বিজেপির জেতা আসন, তেমনি 2021-এর বিধানসভা ভোটে ওই গঙ্গারামপুরও তো বিজেপিরই জেতা আসন, ওখানে তারা জিতেছিল। এবার বিজেপিকে ভোট দেওয়ার কারণেই কি গঙ্গারামপুরের মানুষকে ইচ্ছাকৃতভাবে সমস্যায় ডুবিয়ে রাখা হয়েছে? বলতে পারবো না, তবে সম্ভাবনাটা একেবারে তো উড়িয়েও দেওয়া যাচ্ছে না, কারণ এর তো পাস্ট একটা হিস্ট্রি রয়েছে, অতীত অভিজ্ঞতা। রাজনৈতিক দলগুলো তারা কিন্তু ভীষণ রকমভাবে ওই গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করে, এই হাতে দিন এই হাতে নিন। এইটাতে নেতাদের বিশ্বাস কিন্তু অটুট, এবং সেই জায়গায় একটু চিড় ধরলেই না তারা কীরকম যেন হয়ে যান। এই দেখুন না, আপনাদের মনে আছে ওই কংগ্রেসের টিকিটে সেই যে বায়রান বিশ্বাস জিতেছিলেন সাগরদিঘিতে, ওই বিরাট একটা মহাজোট ঠহাজোট কী সব হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারটাই মাঝখান থেকে সাগরদিঘিতে বন্ধ হয়ে গেল। তারপর সে কত কাণ্ড করে বায়রান বিশ্বাস আবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে ঢুকলেন, তারপর গিয়ে আবার লক্ষ্মীর ভাণ্ডার চালু হলো। কোনো মানে হয় বলুন তো? সুতরাং এইখানেও মানে ধরুন শীতলকুচিতে সেখানে তো বিজেপি জিতেছে, তাহলে একই রকমভাবে ওটা মনে পড়ে যাবে না তো? যে দেখুন নিজের জায়গার থেকে হয়তো দেখা গেল ব্রিজটা গেল, সিতাই থেকে উঠলো, কিন্তু শীতলকুচির একটু আগে ব্রিজটা গিয়ে থেমে গেল। এপাশ থেকে লোকজন তারা হয়তো বাঁশ টাস ধরে বা লাফ দিয়ে নেমে পড়তে পারবেন, কিন্তু ওপাশ থেকে লোকজন লাফ দিয়ে কি উঠতে পারবেন সেতুতে? অনেক জটিল জটিল বিষয় হতে পারে, কি হবে কেউ কিছু বলতে পারে না। দেখুন ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূলের শওকত মোল্লা তিনি যেরকম বলতে পারেন যে 26-এ সেখানে তারা না জিতলে ওই সমস্ত রকম আবাসের টাকা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ভোট দিলে তবেই যে সরকারি সাহায্য মানুষ পাবে, এটা বলতে ডুবে ডুবে জল খান না নেতারা, বড় ওই ব্রিজের মতো প্রকাশ্যে ঢাক ঢোল পিটিয়ে লোককে জানিয়ে দেন। এরকম কোনো বার্তা কি ওই গঙ্গারামপুরের মানুষের কাছেও আছে? জানি না, তবে সেখানকার মানুষজন কিন্তু ওই বার্তা পাওয়ার অপেক্ষায় থাকেননি, অথবা হতে পারে যে তারা বার্তাটা অলরেডি পেয়ে গেছেন কিন্তু সেটা হজম করতে পারছেন না, তাই জন্য এই সমস্ত মানুষ মিলে জাতীয় সড়ক অবরোধ করে ফেলেছিলেন। সেই জন্যই তো আমরা জানতে পারলাম যে তাদের এই পথের দাবিটা, মানে পথের শ্রী তার ফেরানোর দাবি, সেটা অনেক দিনের। রাস্তা এতটাই খারাপ, যখন তখন ভ্যান বা টোটো সব ওখান থেকে যেতে গিয়ে উল্টে যাচ্ছে। এই গতকালই তো বেশ কয়েকজন টোটো উল্টে আহত হয়েছে। ফলে কিছুটা বাধ্য হয়েই আজ বাঁশ টাস ফেলে রাস্তা অবরোধ করেছিলেন গঙ্গারামপুরের ওই ঠ্যাঙ্গাপাড়ার মানুষ। হয়তো ভেবেছিলেন যে রাস্তাই একমাত্র রাস্তা, সুতরাং রাস্তায় নেমে পড়েছেন তারা এবং বলেছেন যে ওই রাস্তাটা অবিলম্বে সারাই করতে হবে, আর সারাই না করলে তারা লাগাতার আন্দোলন করবেন, মানে এই রাস্তাটা আটকে রাখবেন। এবার এই আন্দোলন শব্দটা না খুব জটিল, জানেন তো, বিশেষ করে প্রশাসনের কানে এই আন্দোলন নামক শব্দটা সেটা টং টং করে বাজে। এবার এক একটা সময় অবশ্য তার এক এক রকম অনুভূতি হয়, কখনো মাথাটা ঝনঝন করে ওঠে, কখনো আবার সেটা ওই টাকার শব্দের মতো টং টং করলে বেশ এটা সুন্দর সুন্দর লাগে। বিভিন্ন রকম শব্দের বিভিন্ন রকম মাহাত্ম্য আর কি, আর মাঝে মধ্যে মেজাজ চড়ে যায়, তখন যে কী হবে কেউ জানে না। তো এবার এই ক্ষেত্রে প্রশাসনের কি হবে, আদৌ টনক নড়বে কি নড়বে না সে তো ওই সময় বলবে। কিন্তু সময় জিনিসটাও খুব গোলমেলে, জানেন তো, কখন যে বলে না সেটাও তো বোঝা যায় না। তবে হ্যাঁ, এটা ঘটনা আপাতত এই কোচবিহার আর দক্ষিণ দিনাজপুরের এই দুটো আলাদা আলাদা ঘটনা প্রমাণ করছে ওই সেতু রক্ষণাবেক্ষণ বা রাস্তা সারাইয়ের মতো ছোট ছোট বিষয়গুলোয় নজরদারিটা কিন্তু বড্ড কম হচ্ছে, জানেন তো, এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার এগুলো যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে আর কিচ্ছু বলার নাই, কিন্তু যদি এই রকম ব্রিজ বা রাস্তা যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং মানুষজন যদি ওই গঙ্গারামপুরের মতো আন্দোলন করতে শুরু করেন তার জন্য, তাহলে তার প্রভাবটা ওই ভোটের বাক্সে পড়বে কি পড়বে না সেটা সময় কি বলবে, সেটাও তৃণমূল নেতাদের ভেবে দেখা উচিত। ওই বললাম না, সময়টা বড় গোলমেলে জিনিস, কারণ তাদের জমানায় পরিষেবা খারাপ হলে তার দায় তো আর যাই হোক তাদের নিতেই হবে। এই সময়ের দায় সেটা কি আর ওই 34 বছরের বাম আমলের ঘাড়ে চাপা যাবে বলুন তো?
আমাদের তিল্লা টু ঠ্যাঙাপাড়ার যে রাস্তা আছে সেখানে একটা কালভার্ট আছে, সেই কালভার্টটা 2017 সাল থেকে ভেঙে পড়ে আছে। এই 2017 সাল থেকে আজকে 26 সাল, মানে আমরা সব কিছুই বিডিও অফিসে, বিডিও স্যারকে সবাইকেই জানাইছি, দরখাস্ত করেছি, অনেকবার করেছি, তারা দেখেও গেছে, কিন্তু তারা এখনও সেই কালভার্টের কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল টোটো উল্টে গিয়ে 6 জন হসপিটালে ভর্তি আছে। তৃণমূল এবং প্রশাসনের উদাসীনতায় সেই রাস্তার সংস্কার হয়নি। গতকাল সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমাদের দাবি যে এই অবিলম্বে এই রাস্তাগুলো সংস্কার করা হোক। দেখুন, বাসিন্দাদের দাবি যদি সত্যি হয় তাহলে 2017 থেকে 2026 9 বছর ধরে এই রাস্তাটা খারাপ হয়ে পড়ে রয়েছে। এতদিন খারাপ যখন, এই রাস্তায় খারাপ রাস্তায় চলাফেরার অভ্যেস কিন্তু হয়ে যাওয়া উচিত ছিল। এরকম আন্দোলন করে সরকারকে বিব্রত করার কোনো মানে হয় বলুন তো? মানে তৃণমূলের সরকার এ রাজ্যে যতদিন রয়েছে তার অর্ধেকের বেশি সময়টাই যদি একটা রাস্তার সংস্কার না হয়, মানে যে অভিযোগটা তারা করলেন আর কি, তাহলে সেটা নিয়ে এতদিন পরে হঠাৎ করে এরকম ভোটের মুখে বিব্রত করা কি ঠিক বলুন? এতদিনের সঙ্গীত মুখ্যমন্ত্রী কি বিষয়টা জানেন? এবার দেখুন, তিনি সব জানবেন বা তাকেই সব জানতে হবে, এটা যেরকম কেউ মাথার দিব্যি দেয়নি, সেরকম তিনি জানলে তবেই কাজ হবে, নইলে কাজ হবে না, এরকমও তো নয়। মানে এরকম তো হওয়ার কথা নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় একবার কোনো কিছু ঢুকলে তিনি সেটা করে ছাড়েন, এটা তো অনেকেরই বিশ্বাস। অনেকবার দেখাও গেছে এটা। তাই জন্য জিজ্ঞেস করছি যে গঙ্গারামপুরের এই রাস্তার কথাটা কি কেউ মুখ্যমন্ত্রীর কানে একবার তুলে দিয়ে দেখবেন নাকি? বলা তো যায় না। 9 বছরে যে হয়নি তা হয়তো চুটকিতে হয়ে যাবে। ওই ঘাটাল মাস্টার প্ল্যানের মতো এত বড় একটা বিষয়, এতদিনের গলগ্রহ, সেটা যখন রাজ্য সরকার ঘাট থেকে প্রায় নামিয়ে ফেলেছে, মানে নামানোর উদ্যোগ নিয়ে ফেলেছে ভোটের আগে, তখন নবগ্রহের দোষ কাটানো এমন কি ব্যাপার বলুন তো? দেখুন, ফি বছর বন্যায় ওই পশ্চিম মেদিনীপুরে ঘাটাল মহকুমার মানুষ যে ডুববেন, এটা তো মোটামুটি বিধির বিধান। এটার খণ্ডানোর যে কোনো রাস্তাই নেই, এটা মোটামুটি ওখানকার মানুষজন বিশ্বাস করে ফেলেছিলেন, অভ্যস্ত হয়ে গেছিলেন। এদের কিন্তু এই গঙ্গারামপুরের মানুষজনের বোঝা উচিত ওই ঘাটালকে দেখে। ওখানকার মানুষজন প্রতিবাদ করে একদম বোর হয়ে গেছিলেন। লাস্টে নিজেরাই নৌকো ঠৌকো কিনে রেখে দিয়েছিলেন, যে ঠিক আছে নৌকোগুলো বাড়ির সামনে লোকজন বড় বড় গাড়ি ঠাড়ি রাখে, তারা বাড়ির সামনে নৌকো বেঁধে রাখলেন, যখন জল বাড়বে নৌকো ভাসবে, ঠিক আছে বাড়ির থেকে বেরিয়ে নৌকোয় উঠে চলে যাবেন। ওই পাহাড়ে গেলে দেখবেন পাহাড়ি রাস্তার ধারে মানে বাড়িগুলো তো সব পাহাড়ের গা ঘেসে গেছে, নিচের দিকে নেমে যায় আর কি, ঢালবে। আর ওই ওপরে রাস্তার সমান্তরাল হচ্ছে বাড়ির ছাদগুলো, ওই ছাদ দিয়ে ঢোকার ব্যবস্থা। এরকম ওখানেও সেরকম আছে আর কি, ওপর থেকে বেরোনোর ব্যবস্থা। কারণ জল তো মোটামুটি ছাদ বরাবর উঠে যায়, লোকজন ছাদে উঠে সেখান থেকে ওই নৌকোয় উঠে পড়ে, এরকম ব্যবস্থা আছে সেখানে। মোদ্দা কথা, তারা অভ্যস্ত হয়ে পড়েছিলেন এবং তাদের মনে হচ্ছিল যে এই বিধির বিধান খণ্ডানোটা একদম অসম্ভব। কিন্তু দেখুন, সরকার চাইলে কি না হয়। অবশ্যই সেই বিধান যে শুধু খণ্ডন হচ্ছে তা না, বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রমাণ করে দিয়েছেন, তিনি যা বলেন তা করে। বলেছিলেন করবেন, মানে ঘটনাটা খাতায় কলমে শুরু তো হলো এই 2 বছর আগে হুগলির একটা সভা থেকে। তিনি ঘাটালের সাংসদ দেবকে কথা দিয়েছিলেন যে কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে রাজ্য নিজের পকেট থেকে টাকা দিয়ে এই মাস্টার প্ল্যান কার্যকর করবে। 2 দিন আগে দেখুন, সেই হুগলির সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ওই ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করে দিয়েছেন। কি ঠিক হয়েছে জানেন? 2027 সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এই জন্য রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে মোট 1,500 কোটি টাকা দেবে। ইতিমধ্যেই 300 কোটি টাকা সেটা খরচ করে ওই দাসপুরের কাছে শিলাবতী নদীতে পলি তোলার কাজটা শুরু হয়ে গেছে। মানে কাজ খাতায় কলমে শুরু হয়ে গেছে, একদম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেছে। সুতরাং ভোট পর্যন্ত আপনারা তো নিশ্চিন্ত কাজটা চলবে। নতুন স্লুইস গেট বসানোর কাজও শেষের পথে, মানে ভালো কাজ এগোচ্ছে। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। প্রশ্নটা কেউ তুলতে শুরু করে দিয়েছেন, এর কান পেতে শুনুন। ওই ঘাটালের চারপাশের মানুষজনের, তারা প্রশ্ন করছেন ঘাটালের মানুষের উপকার করতে গিয়ে রাজ্য সরকার কি হুগলির আরামবাগ খানাকুলের মানুষকে বানের জলে ভাসাতে চলেছেন?
এটা তাদের একটা কিন্তু বড় দুশ্চিন্তার কারণ ওই এলাকার মানুষজনের। কারণ পশ্চিম মেদিনীপুর থেকে শিলাবতী আর দ্বারকেশ্বর তারা তো হুগলিতে আসে, আর অন্যদিকে হুগলিতে ঢোকে হচ্ছে দামোদর। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হলে ওই ঘাটালের জল যেরকম দ্বারকেশ্বর বা শিলাই হয়ে ওই হুগলিতে এসে পড়বে, তেমনই তো বর্ষায় ডিভিসি একটু জল ছাড়লেই দামোদর মারফত সেই জল এসে মিশবে হুগলির রূপনারায়ণে। ফলে ঘাটাল বাঁচলেও ওখান থেকে ঠেলে পাঠানো জলে খানাকুল সহ হুগলির বিস্তীর্ণ এলাকা আরও বেশি করে ডুববে বলে সেখানকার মানুষজন আশঙ্কা করছেন। আচ্ছা, মানুষজন এরকম নেগেটিভ ভাবেন কেন বলুন তো? কখনো উল্টো দিকটা ভাবেন না? এই যে হুগলিটা ডুবলে রাজ্য সরকার প্রত্যেকবারই বলে এটা ম্যানমেড বন্যা। এই যে দামোদরের জল ছেড়েছে ডিভিসি, ইচ্ছে করে ছেড়েছে, না জানিয়ে ছেড়েছে, এই জন্যে ডুবে যাচ্ছে। এবার যদি ওর মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জলও এসে মিশে যায়, দুটো জল মিশে গেলে কেন্দ্র আর রাজ্যের জল যদি মিশে যায়, তাহলে কাকে দোষ দেবেন বলুন তো? এটা কত বড় চাপ, কত বড় আত্মত্যাগ সরকারের, এটা কেউ ভাবেন না। এইটা হচ্ছে লোকজনের এক চোখামি, জানেন তো? অথচ ওখানকার লোকজন বলছে এটা রাজ্য সরকারের এক চোখামি। তারা বলছেন পরিকল্পনাহীন উন্নয়নের ওভারডোজ এটা, অথবা সাইড এফেক্টও বলা যায়। তাই কি? নাকি এটা ওই ক্যারাম খেলার মতো? ক্যারাম খেলায় দেখবেন মানে যারা খুব ভালো খেলোয়াড় তারা কি করেন, একটা মারেন, মানে তারা তাকে একবার হাতে স্ট্রাইক পেলেই গোটা বোর্ড ফাঁকা করে দেন। এবং এই খেলার একটা তাদের বিশেষ স্টাইল থাকে। একটা গুটি ধরুন ফেললেন, স্ট্রাইকারটা গিয়ে 3টে গুটিকে হাতের কাছে টেনে নিয়ে এলো। এক্ষেত্রে একটা কাজ করে আরেকটা উন্নয়নমূলক কাজের রাস্তা তৈরি করে নেওয়ার একটা উদ্যোগ যে সরকারের মধ্যে আছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? যত সুযোগ তত বেশি উন্নয়নমূলক কাজ একবারে সব করে দিলে চলবে? রাজ্য সরকারের এই কাজ করার একটা যে আগ্রহ, এটা আপনাদের চোখে পড়ে না। বন্যার চিহ্নগুলো এখনো চোখের সামনে। বর্ষা আসতে ঢের দেরি, কিন্তু আরামবাগ সহ হুগলির বিস্তীর্ণ অংশের মানুষ বেজায় চিন্তায়। ঘাটালকে বাঁচাতে কাজ শুরু হয়েছে মাস্টার প্ল্যানের। এই মাস্টার প্ল্যান কি আরামবাগ বা খানাকুলের জন্য বিপদ? ঘাটাল বাঁচবে, ডুববে কি হুগলির এই জনপদগুলো? শুধু ঘাটাল মাস্টার প্ল্যান করলে তো হবে না, তাহলে খানাকুলের মানুষ সেই বিপর্যয়ের মুখেই থাকবে। আমরা ভেসে যাব, জলের চাপ হবে প্রচুর, আমাদের হানা হবে, চারধারে হানা যেমন হয়ে যাচ্ছে। আরামবাগের ধান্যঘড়িয়া ঘাটাল থেকে শিলাবতী আর বাঁকুড়ার দিক থেকে দ্বারকেশ্বর এসে এখানেই মিলিত হয়, তৈরি হয় রূপনারায়ণ, যা বয়ে চলে হুগলির পাড় ধরে। দ্বারকেশ্বরের জলের স্রোত এমনিতেই বেশি। ঘাটাল মাস্টার প্ল্যানে শিলাবতী স্রোত বাড়বে, যার ফলটা ভুগতে হতে পারে আরামবাগকে। 8এর দশকে ঘাটাল মাস্টার প্ল্যানের অংশ ছিল আরামবাগও, কিন্তু এবার ভাবনায় শুধুই ঘাটাল। শুধু ঘাটালকে যদি পরিকল্পনার অংশ গ্রহণ করা হয়, তাহলে বাকি অংশটার অবস্থা কি থাকবে? এটা খুব বিপজ্জনক জায়গায় ভাবা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে ঘাটালের বন্যা সমস্যার স্থায়ী সমাধান তো হবেই না, বরং তা খানাকুলের বন্যা সমস্যার উপর চাপ আরও বাড়াবে। রূপনারায়ণের নাব্যতা কমেছে। জেলার মধ্যেই আছে দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরীর ওপর থাকে ডিভিসির জলের চাপ, একদিকে রূপনারায়ণ, অন্যদিকে মুন্ডেশ্বরী। মাঝে সাঁড়াশি চাপে নাজেহাল অবস্থা হয় খানাকুলের। পুরো চাপটাই যেন হুগলির কাঁধে। এই সরকারের পরিকল্পনা ত্রুটির জন্য ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরামবাগ সাব ডিভিশন বাদ হয়ে গেল, এবং এটা পরিকল্পনা করেছে আমি মনে করি। আমাদের গেঁয়ো কথায় যাকে বলে আনারিগিরি করে ওইটা ওখানে মাস্টার প্ল্যানটা কার্যকরী হচ্ছে। আরামবাগ মহকুমা সহ আমাদের গোঘাট জলের তলায় তলিয়ে যাবে। মাস্টার প্ল্যান হলে আরামবাগ যে একেবারে বঞ্চিত আমি বলবো না, যেটা দেখুন অরোরা খাল সংস্কার হচ্ছে, একটা জায়গায় শেষ হয় আর একটা জায়গায় শুরু হয়। এদিকের মানুষ যদি পরিষেবা পায় তাহলে এদিকের মানুষও কিন্তু খুব একটা বঞ্চিত হবে না। ঘাটাল জল যন্ত্রণা থেকে মুক্তির আশায়, আর আরামবাগ সহ হুগলির বিস্তীর্ণ অংশ আশঙ্কায়। কারো পৌষ মাস, কারো সর্বনাশ বলেই কি? দেখুন, বাংলা একটা কথা আছে কিন্তু, কষ্ট করলে তবেই তো কেষ্ট মেলে। এই যে মিতালি বাগ, ওখানকার সাংসদ, আরামবাগের সাংসদ, বললেন, কি সুন্দর বললেন, ওটার মধ্যে একটা ইঙ্গিত রয়েছে গোটা ব্যাপারটার মধ্যে।
যে এবার ঘাটাল হয়তো গান গাইতে পারবে যে তোমার হলো শুরু আমার হলো সারা। এবার তার মানে কারুর না কারুর একটা শেষ তো হবে, মানে ঘাটালটা শেষ হলে তারপর আরামবাগ হবে। ততদিন তারা ওখানকার আরামবাগ, গোঘাট, খানাকুল এই অঞ্চলের মানুষজন একটু কষ্ট করুন না। এতদিন কষ্টটা হয়তো তাদের ঠিক মতো হয়নি, অন্তত কেষ্ট পাওয়ার মতো হয়নি। এবার একটু বেশি করে কষ্ট করলে তাহলে না হয় কেষ্ট পাওয়ার সম্ভাবনাটা তৈরি হবে। কিন্তু প্রশ্ন সেটা না, মানুষজনের ভাবনা বা অভিযোগ সেটা তো হচ্ছে শুধুমাত্র ভোটের কথা ভেবে পরিকল্পনা করার জন্যই কি তাদের এই মাসুলটা গুনতে হবে? দেখুন, ঘাটালে মাস্টার প্ল্যান যে জরুরি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু খানাকুলেও তো একটা মাস্টার প্ল্যান দরকার ছিল, সেটা তো অস্বীকার করা যাচ্ছে না। রাস্তায় জমা জল আটকাতে রাস্তা উঁচু করার রেওয়াজ আমরা সবাই জানি, কিন্তু তার ফলে যদি গৃহস্থের ঘরে জল জমে তাহলে সরকার যেরকম কৃতিত্ব দাবি করতে পারেন না, তেমনই তো ঘাটালের মানুষকে বাঁচিয়ে খানাকুল আর আরামবাগের মানুষকে যদি ডুবিয়ে দেয় তাহলে তো সরকার তার কৃতিত্বে চোনা। কারণ তৃণমূল ঘাটার মাস্টার প্ল্যান কার্য করার জন্য যত কৃতিত্ব দাবি করবে ততই তো বিরোধীরা খানাকুল আর আরামবাগে এই বন্যা নিয়ন্ত্রণের ব্যর্থতাকে বড় করে দেখাবে। মাঝখান থেকে কি বলুন তো, একটা জিনিস কনস্ট্যান্ট, সাধারণ মানুষের জলে ডোবা এই মানুষের ডুবে যাওয়াটাই ভবিতব্য। আর যেখানে রাজনীতি আছে সেখানে তো বটেই, এতে কোনো সংশয়ই নেই। কারণ মানুষকে বিপদে ফেলে নিজেকে নিরাপদে রাখার নামটাই তো রাজনীতি, আর সেটা সব দল সুযোগ মতো করে, খুব ভালোভাবে করে। এখানে কারোর সঙ্গে কারোর কোনো পার্থক্য নেই, মানে শোরুমগুলো আলাদা কিন্তু গোডাউন রাজনীতির গোডাউন, ওটার মধ্যে কোনো ফাঁক নেই, একদম এক। ফলে হুগলিতে মানুষ জলে পড়লে বিজেপি সহ বিরোধীরা রাজনীতি করার সুযোগ খুঁজবে। এই রাজনীতি করার সুযোগ খোঁজাটাই না রাজনীতিকদের কাজ। জলে পড়লে মানুষ রাজনীতি কাজ করার জায়গা পায়। ঠিক যেরকম ওই শিলিগুড়িতে এক বিএলও জলে ঝাঁপ দেওয়ায় রাজনীতি করার সুযোগ পেয়ে গেছে তৃণমূল। শিলিগুড়ির বাসিন্দা, পেশায় প্রাথমিক শিক্ষক শ্রবণ কুমার কাহার, তিনি তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব কি দাবি করেছেন জানেন? ওই নির্বাচন কমিশনের দেওয়া অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরেই নাকি শ্রবণ কুমার জলে ঝাঁপ দিয়েছেন। আর কলকাতায় তৃণমূলপন্থী বিএলওরা ওই মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে আজকে নব উদ্যমে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু যার মৃত্যুতে এত পরিশ্রম করছে তৃণমূল, সে মৃত বিএলওর পরিবার কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেছেন কি? এখন পর্যন্ত যা খবর, এরকম কোনো অভিযোগ হয়নি এখনো। কিন্তু তা দেখি মৃত্যু নিয়ে রাজনীতি করাটা এসবে আটকায় না। ফলে শ্রবণ কুমার কাহারের নাম তৃণমূলের খাতায় উঠে গেছে এই ভোটের বাজার। কমিশন আর বিজেপির বিরুদ্ধে এসআইআর নিয়ে যে কুরুক্ষেত্র চলছে এখন, সেখানে সেই বিরাট যুদ্ধক্ষেত্রে শ্রবণ কুমার এখন তৃণমূলের তুনিরের তীর। মানুষকে ইচ্ছে মতো ডোবানো আর ডোবা মানুষকে ইচ্ছে মতো ব্যবহার করাটা যে রাজনীতির অঙ্গ, সেটা জলের মতো পরিষ্কার হচ্ছে তো আপনাদের কাছে? এত বোঝাচ্ছি, নাকানি চৌয়ানি খাওয়াটা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের একদম ভবিতব্য। এটা কিন্তু ভালো করে বুঝে রাখুন, ভবিষ্যতের জন্য সুবিধা হবে। এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত। যেভাবে এসআইআর এতজন বিএলও মারা গেছে, বৈধ ভোটাররা মারা যাচ্ছে, যেভাবে এসআইআর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, যে সমস্ত ভোটারদের আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করে ফেলেছি আবার মাইক্রো অবজারভারদের দ্বারা তাদের হিয়ারিং আনা হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। পর্যন্ত কমিশন মানে নিজেদের যে অমানবিকতার পরিচয় দিয়েছে, সেই অমানবিকতা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। কারণ হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ যেভাবে আমাদের ওপর বিএলওদের ওপর কাজের চাপ যেভাবে দিনকে দিন বাড়িয়ে যাওয়া হচ্ছে, এভাবে সত্যি কাজ করা সম্ভব না। রোজই বিএলও মারা যাচ্ছে। আজকে এখানে কত লক্ষ কর্মচারী আছেন, কেউ যদি মারা যায় সেসব এসআইআর সঙ্গে যুক্ত করে দেবেন? এটা হতে পারে নাকি? মানে শ্রবণ কুমার কাহারের মৃত্যুর একদম তাজা উদাহরণ হাতে নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করব তার দিল্লি যাওয়ার আগে আর কোনো প্রাণহানি হবে না।
কারণ এসআইআরের কারণে যে মৃত্যুগুলো ঘটেছে বলে অভিযোগ, তাদের পরিবারবর্গকে তো দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে, এখন আবার নতুন করে ব্যবস্থা করা। তবে এদের দিল্লি নিয়ে যাওয়ার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই, জানেন তো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো বিশেষ কর্মকাণ্ডকে কেন্দ্র করে যদি রাজ্যবাসীর ধারাবাহিক মৃত্যু হয়, তিনি তো প্রশ্ন তুলতেই পারেন। একজনের মৃত্যু হলেও তিনি প্রশ্ন তুলতে পারেন। সে অধিকার, সে দায়িত্ব, সেটা তো তার। হ্যাঁ জানি, এটা বললে এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এই আনন্দপুরের ওখানে আগুন টাগুন লেগে যে এতজন মারা গেছেন, সেখানে কেন এখনও মুখ্যমন্ত্রী পৌঁছননি। এগুলোর সাথে সব কিছুকে মিলিয়ে ফেলা উচিত না। এটা একটা সম্ভাবনার প্রশ্ন, এত সংখ্যক মানুষের জীবন মরণের প্রশ্ন। এই জন্যই তো জ্ঞানেশ কুমারকে মাসখানেক আগের থেকেই ভ্যানিশ কুমার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি নাকি ওই বৈধ ভোটারদের নাম জাস্ট গিলে গিয়ে করে ভ্যানিশ করে দিচ্ছেন। এবার অবশ্য গোটা নির্বাচন কমিশনকেই জাদুকর বলতে শুরু করেছে বাংলার শাসক দল। সোশ্যাল মিডিয়ায় একটা নতুন ভিডিও চলেছে তো তৃণমূল, তাতে ওই জাদুকর পিসি সরকারের সঙ্গে মিলিয়ে নির্বাচন কমিশনকে ইসি সরকার বলা শুরু হয়েছে। চমকের ওপর চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এআই অবতারও রয়েছে কিন্তু ওই ভিডিওর মধ্যে। এই প্রথমবার সেটা প্রকাশ্যে আনলো তৃণমূল কংগ্রেস, মানে হাইটেক প্রচার আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় কি তার মানে ওই ভীমরুলের চাকে গুলতে ছুটতেই দিল্লি যাচ্ছেন নাকি? মানে তার আগে এই ভিডিওটা সেটাই কি ইঙ্গিত করছে? অম্বিকেশ মহাপাত্রের বিতর্কের সময় থেকেই কার্টুন অ্যানিমেশনের অপব্যবহার নিয়ে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়াতেও এআই ব্যবহার করে অনিয়ম করা হচ্ছে বলে প্রায় প্রতি সভাতেই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। আজকাল এআই বেরিয়েছে, ওই 54 লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে। মনে রাখবেন কি করছে বিজেপি। ধরুন আমার নামের সাথে আর একটা এআই এর নাম দিয়ে দিচ্ছে। এবার আপনি যখন ভোট বাক্সে যাচ্ছেন, দেখছেন আপনাকে ভোট দিতে দিচ্ছে না, বলছে ওটা অন্য লোকের নামে আছে। এখন ওই এআই করেছে। শুনুন, আমি শুনলাম একটা ঘটনা, একটা নাম খুলতে গিয়ে, ধরুন আমার নাম মমতা ব্যানার্জি, আমি যখন ভোট দিতে গেলাম তখন গিয়ে দেখলাম এআই এর আরেকটা নাম মমতা ব্যানার্জি তুলে রেখে দিয়েছে, অর্থাৎ আমি ভোটটা দিতে পারলাম না, তার নামে ভোটটা চলে গেল। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে, আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআইকে দিয়ে করিয়েছো, এটা বড় কেলেঙ্কারি। মজার ব্যাপার হচ্ছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে এবার এআই ভিডিওর আবির্ভাব হলো। জাদুকর পিসি সরকারের সঙ্গে মিলিয়ে নির্বাচন কমিশনকে বলা হলো ইসি সরকার, নাম মোছার জাদুকর। তাহলে এআই নিয়ে আপত্তি নেই যদি তা নিজেদের হাতে থাকে। এআই প্রতিপক্ষের অস্ত্র হলে তবেই তা খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ তুলেছিলেন, যাকে বিজ্ঞানের পরিভাষায় ডিপ ফেক বলে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা তো ফটো দেখেন, বিভিন্ন ছবি দেখবেন, ধরুন আমার ছবি দেখবেন অ্যাকচুয়াল, আমার গলা শুনবেন, বাট সেটা আমার নয়, অরিজিনাল নয়, ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে করা হচ্ছে। সুতরাং এখন যে যুগের পরিবর্তন হচ্ছে, তাতে তার সাথে তাল মিলিয়ে অন্যান্য সাবজেক্টগুলোর ওপরেও নজর দিতে হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়েরই এআই অবতার সামনে আনলো তাঁর দল, বীরাঙ্গনার ভূমিকায়। ভীমরুল বলতে কাকে বোঝাতে চাইছে তৃণমূল কংগ্রেস? রাজ্যবাসীকে? মানে দেখুন, ওই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেটা করেন ইঙ্গিত দিয়েই করেন। আজকে যদি হঠাৎ করে আপনারা এই এআই দেখে এইটা প্রশ্ন করেন যে অস্ত্র প্রতিপক্ষের তুনিরে থাকলে সেটা অস্ত্র, আর যদি নিজের তুনিরে থাকে তাহলে সেটা ভালো অস্ত্র, এটা ভাববেন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগেই বুঝিয়ে দিয়েছিলেন যে সময়োপযোগী হতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করতে হয়। তাই তার দলও করে ফেলেছে এটা। আমাদের প্রশ্ন হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রী ধর্ণা দিন, দেখা করুন,
যাই করুন আর কি, তিনি গেছেন নিশ্চয়ই এগুলো করবেন আর কি, এগুলো তার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু গিয়ে কি অভিযোগ করবেন, কোন অভিযোগে তিনি যাচ্ছেন? আমরা জানি যে তার এই যাওয়ার পেছনে নিশ্চয়ই কিছু না কিছু দাবি থাকবে, দাবিহীনভাবে রাজনীতিকরা কি যান কোথাও? সুতরাং তিনিও নিশ্চয়ই কোনো দাবি নিয়েই যাচ্ছেন। দেখুন, এসআইআরের কারণে মানুষজন মারা যাচ্ছে, এই অভিযোগ তো তিনি করেছেন। নির্বাচন কমিশন যতই দাবি করুক যে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল অভিযোগ হয়নি, কোনো অভিযোগ জমা পড়েনি, বা ওই জেলা শাসকরা কোনো রিপোর্ট তাদের কাছে দেননি, কিন্তু অভিযোগটা তো করা হয়ে গেছে। দাবিটা কি? দেখুন, দাবি কি হতে পারে, আপনি তার সম্ভাবনাগুলো একটুখানি খতিয়ে দেখতে পারেন। এই যে মুখ্য নির্বাচন কমিশনারকে এসআইআরের শুরুর থেকে এখন পর্যন্ত 5টা চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে তৃতীয় চিঠিতে তিনি এসআইআর স্থগিত রাখার অনুরোধ করেছিলেন, যদিও তার পরের চিঠিগুলোতে আর সেই অনুরোধটা জানাননি, ওটা ওই তৃতীয়তেই শেষ। এবার যে জাতীয় নির্বাচন কমিশনে তিনি যাচ্ছেন, সেখানে গিয়ে তার দাবিটা তাহলে কি হবে? এসআইআরের কারণে মানুষ মারা যাচ্ছে, অতএব এসআইআরটা স্থগিত করে দিন, মানে যেটা ওই তৃতীয় চিঠি পর্যন্ত ছিল সেটাই নতুন করে তুলে আনবেন? তাহলে কি এসআইআর ছাড়াই নির্বাচন হবে? তা তো সম্ভব নয়, কারণ এসআইআর শুধু নির্বাচন নয়, জনগণনারও প্রাথমিক পর্যায়ের কাজ, সেটাও তো অ্যানাউন্সড হয়ে গেছে। তাই এসআইআর হবে, বিহারেও এসআইআর করে নির্বাচন হয়েছে, ফলে বাংলার জন্য যে এক যাত্রায় পৃথক ফল হবে না সেটা তো সুনিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় তারা প্রস্তাব দিতেই পারেন, কিন্তু সেই প্রস্তাব যে মান্যতা পাবে না সেটা তিনি জানেন। তো যেটা আগের থেকেই জানেন যে মান্যতা পাবে না, সেই প্রস্তাব কি তিনি দেবেন? তাহলে কি দেবেন? মানে যদি আপনি অপশানসগুলোকে একটু খতিয়ে ভাবার চিন্তা করেন আর কি, এটা বলতে পারেন তার আগের দাবি ধরে যে 2 বছর ধরে এসআইআর হোক। তাহলে কি 2 বছর ধরে এসআইআর হবে, এসআইআর শেষ হবে, তারপর নির্বাচন হবে? তাহলে তো ততদিন রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। এটা একদমই পাগলের কল্পনা, এটা হবে না কোনোভাবেই। এই ঝুঁকি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না, দুঃস্বপ্নেও ভাবতে পারেন না তিনি। তাহলে দাবিটা কি? নিয়ম নীতির অত কড়াকড়ি না করে এসআইআরটা শেষ হোক। কিন্তু তিনি নিজেই তো বলেছেন যে এই চট জলদি সব কিছু করতে গিয়ে ভুলভ্রান্তি থেকে যাচ্ছে, এর নামের জায়গায় তার নাম হয়ে যাচ্ছে। আর তার উপর ওই জালে যদি বড় বড় ফাঁক থাকা হয়, মানে যেটা ভাবা হচ্ছে তারা তড়িঘড়ি করা মানে কি ছাকনিটা আর একটু বড় বড় ফাঁক করে দিতে হবে, তাহলে ঝটপট হয়ে যাবে আর কি। কিন্তু তাহলে সেই ফাঁক গলে বাংলাদেশিরা রয়ে যেতে পারে ভোটার তালিকায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে একজনও বাংলাদেশি নেই, কিন্তু বিজেপি কি সেটা মানবে? এবং যেটা বাস্তব সেটা হচ্ছে এখন পর্যন্ত ওই বাংলাদেশিদের সেই রকম সংখ্যা বা যে তারা রয়ে গেছেন ভোটার তালিকায় থেকে বাদ গেছেন, এই কোনোটাই যেরকম সুনির্দিষ্ট করে বোঝা যায়নি, তেমন ওই ভোটার তালিকায় একটা বেশ বড় সংখ্যক মানুষজন এসআইআর শুরু হতেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, এটাও তো বাস্তব। ফলে কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়ে যেরকম একটা সংশয় আছে, তেমনি এটা নিয়ে কোনো সংশয়ই নেই, বা অন্তত সংশয় থাকলেও সেটা খুব ছোটোখাটো বিচ্ছিন্ন সংশয়, যে এসআইআর নিয়ে তৃণমূল বা পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট কোনো দাবিই নেই। যেটা রয়েছে শুধু অভিযোগ, মানে সমস্যার কথা বলা হচ্ছে, সমাধান কি হতে পারে সেটা নিয়ে কিছু বলা হচ্ছে না। এবার এটা কিন্তু আমাদের জাতীয় সমস্যা। আমাদের কাজ অন্যের কাজের সমালোচনা করে, এটা আমরা খুব ভালো করতে পারি। সে সচিন তেন্ডুলকার কীভাবে ব্যাট করবেন এটা আমরা একসময় বুঝিয়েছি, লিওনেল মেসি কীভাবে গোল করবেন সেটা আমরা চায়ের দোকানে বসে কোনোদিন পায়ে বল না দিয়ে বুঝিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে সেটা পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন সন্দেহ করতে তো শুরু করেছে যে পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে যেখানে এসআইআর হচ্ছে সেখানে কিচ্ছু হচ্ছে না, কিন্তু শুধু এই রাজ্যেই এত সমস্যা হচ্ছে কেন? এবার তার মানে কি, যে অভিযোগগুলো উঠেছে বা মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েও যে অভিযোগগুলো করবেন, নির্বাচন কমিশন সেগুলো মেনে নেবে, কারণ তারা ইতিমধ্যেই সেই অভিযোগগুলোর বাস্তবতা যে রয়েছে সেটা বুঝে গেছে, সেগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এআই দিয়ে যে এসআইআরের তথ্য যাচাই করা হচ্ছে,
অমিল হলেই যে ডেকে পাঠানো হচ্ছে, এগুলো তো সবই বাস্তব। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যেই এত তথ্যে অমিল হচ্ছে কেন? নামের বানান ভুল, মেয়েদের পদবি পরিবর্তন, এটা কি শুধু আমাদের রাজ্যেই হয়, নাকি অন্য কোন রাজ্যগুলোতেও তো সেরকমই হয়? কিন্তু এরকম জটিলতা, এরকম অভিযোগ, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এত কথা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার র্যাম্পে মৃত ভোটার, মানে যারা কমিশনের খাতায় মৃত আসলে জীবিত, এরকম ভোটারদের হাঁটালেন, এগুলো তো অন্য রাজ্যে হচ্ছে না, তাহলে এখানে হচ্ছে কেন? এবং এখানে বাস্তব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কেন? এটা বুঝতেই মানে বাংলার সমস্যা নিয়েই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ ভার্চুয়ালি মিটিং করেছে। কমিশনের মেজকর্তা সঞ্জয় কুমার নিজে রাজ্যে এসছে। তারা বোঝার চেষ্টা করছেন এসআইআরটাতে গণ্ডগোল করে দিতেই কি এক শ্রেণীর এআরও বা এইআরও ইচ্ছাকৃতভাবে তথ্য অসঙ্গতি রেখে দিচ্ছেন। মানে এই যে গণ্ডগোলগুলো চারপাশে হচ্ছে, এগুলো ম্যানমেড তো বটেই, কিন্তু সেটা কি ইচ্ছাকৃত? ইচ্ছে করে কি জীবিত ব্যক্তিকে মৃত বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে? বাবাকে ঠাকুরদা বানিয়ে দেওয়া হচ্ছে? এটাও এক ধরনের ওই ষড়যন্ত্রের তত্ত্ব, মানে কনস্পিরেসি থিওরি। শুধু ব্যতিক্রম হচ্ছে, এতদিন রাজনীতিকরা এই কথাগুলো বলতেন, এইগুলো ভাবতেন, এবার রাজনীতিকদের যারা ঠাকুরদা, মানে তাদের যারা নাড়াচাড়া করেন আর কি, সে নির্বাচন কমিশন, তারা এখন এটা ভাবছে। হুঁশিয়ারি তো দিচ্ছেন, কারণ তাদের কাছে তথ্য আছে যে এই বিএলও থেকে এসআরও এরাই আপলোড করার সময় নাম ভুল লিখেছে, তথ্য ভুল লিখেছে, তারাই আবার নোটিশ পাঠাচ্ছে। ফলে একটা জটিলতা তৈরি হয়েছে, নির্বাচন কমিশনকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু এর পিছনে টিএমসির চক্রান্ত আছে, তারা এদের দিয়ে এই জটিলতা তৈরি করছেন যাতে এসআইআরটা ঠিক সময় কমপ্লিট না হয় বা ওই ভুয়ো নামগুলো বাদ না যায়। এই রাজ্যের নির্বাচন কমিশনের যা কিছু এসআইআর, যা কিছু ক্লেমস, অবজেকশন, শুনানি, সব কিন্তু রাজ্যের অধীনে যারা অফিসার তাদের নেতৃত্বে হচ্ছে। আর রাজ্য সরকার যেহেতু চায় না এসআইআর হোক এখানে, তাই পশ্চিমবাংলায় কেবল জটিলতা তৈরি হচ্ছে, কারণ ওই কর্মচারীদের দিয়ে করানো হচ্ছে। সেটা কেন্দ্রের ঘাড়ে বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানো হচ্ছে, বিজেপিকে টার্গেট করা হচ্ছে। সেই অফিসার কারা? যারা আজকের এই তৃণমূল সরকারের প্রতিদিন চামচাগিরি করে তারা, যারা পঞ্চায়েত ভোট করতে দেয় না তারা, যারা কংগ্রেস বা বিরোধী শুনলে ঘরের টাকা দেয় না তারা সেখানটাই শুনানি করছে। এবং তাদের মাধ্যমেই তৃণমূলের সরকার, তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে ঝঞ্ঝাট তৈরি করো, মানুষকে বিপদে ফেলো, বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে ত্রাণ করতে সাজার চেষ্টা করো। এই হচ্ছে লাইন তৃণমূলের। দেখুন, কয়েকজন বিএলওর সাথে কথা হচ্ছিল, জানেন তো, এটা ঘটনা, তাদের ওপর কাজের চাপ আছে। একজন বলছিলেনও যে এক একটা সময় কাজ করতে করতে রাত ভোর হয়ে যাচ্ছে, এবং ওই মানুষ তো অনেক সময় ঘুমটুমো পেয়ে যায় আর কি, ফলে ঘুমের ঘোরে যে একটা দুটো ভুল হচ্ছে না তা তো নয়, কিন্তু এই ভুলটা মানে মানুষের যে ভুল, সেইগুলোকে নির্বাচন কমিশন কিন্তু বাদ রাখছে। তাদের দুশ্চিন্তার বিষয়, যেখানে ব্লকে ধরো একটা বুথে দেখা গেল সমস্ত ভোটারের নামেই গণ্ডগোল, সেই সমস্ত জায়গায় তাদের সংশয় দেখা দিচ্ছে। তার মানে জাতীয় নির্বাচন কমিশন বাংলার সরকারি কর্মীদের একাংশকে অবিশ্বাস করছে, একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। এই অবিশ্বাস, এটা কিন্তু সংক্রামক, জানেন তো, এবং এই অবিশ্বাস জিনিসটা, এটা রাজনীতির গায়ে একদম এটুলি পোকার মতো সেঁটে থাকে। কখন কোথায় ডানা মেলবে আপনি বুঝতেও পারবেন না। এই এখন যেরকম অবিশ্বাস সিপিআইএম আর তার সমর্থকদের মধ্যে ছড়িয়েছে, যাবতীয় বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বের কেন্দ্রে হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক। ওই খবরটা সামনে আসার পর থেকেই বাম নেটিজেনরা যে ক্ষুব্ধ, বিরক্ত, এটা তো তাদের প্রতিক্রিয়াতে আমরা বুঝতে পারছি। এবং সবথেকে বড় কথা, তারা আদর্শগত ধাক্কা খেয়ে যত না বিরক্ত, ততোধিক বিরক্ত হচ্ছেন ক্রমাগত বিজেপির বিদ্রূপেরা শিকার হয়ে। কেউ কেউ ওই হুমায়ুন কবিরের বিজেপিতে যোগ দেওয়ার পুরনো ছবি প্রকাশ্যে এনে একটা জবাব দেওয়ার চেষ্টা করছেন বটে, কিন্তু তার সতীর্থরাই তো সেইগুলো শুনতে চাইছেন না। আর তার উপরে রবীন সিপিআইএম নেতা, তিনি আজ আবার পরিষ্কার করে দিয়েছেন মোহাম্মদ সেলিম পলিট ব্যুরোর সদস্য এবং রাজ্য সাধারণ সম্পাদক, তিনি যা করবেন
সেটাই পার্টির অবস্থান, তিনি যা বলবেন সেটাই পার্টির বক্তব্য। তার মানে গণতান্ত্রিক কেন্দ্রিকতা অনুযায়ী শুধু মোহাম্মদ সেলিম নন, হুমায়ুনের ওই মসজিদ রাজনীতির আঁশ গোটা সিপিআইএমের গায়েই লেগে যাচ্ছে। ভেবে দেখুন, এই আঁশটা গায়ে লাগিয়ে দেওয়া বা এত নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া, এটা কিন্তু রবীন্দ্রদেব করলেন। কেন করলেন? মানুষকে হয়তো তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন তাদের পার্টি কিভাবে চলে ঠলে আর কি। সেটা করতে গিয়ে কোথাও গিয়ে যে জিনিসগুলোর দিকে তাদের দলের লোকজন তত বেশি নজর দিচ্ছিলেন না, গোটা বিষয়টা যে শুধু ব্যক্তি মোহাম্মদ সেলিমের দিকে যাচ্ছিল, সেখান থেকে গোটা জিনিসটাকে তিনি নিজের দলের দিকে, পুরো দলের মধ্যে ঘুরিয়ে দিলেন। দেখুন, গাড়ি কেনার আগে না সবাই টেস্ট ড্রাইভ করে, গাড়িটাকে চালিয়ে তার ভালো মন্দ যাচাই করে নেওয়াই নিয়ম। কিন্তু গাড়ি যারা নতুন কেনেন, অনেকেই তো সদ্য ড্রাইভিং টাইভিং শিখে তারপর ঠিক করে নেন এবার একটা গাড়ি কিনে ফেলবো আর কি। রাজনীতিতে টেস্ট ড্রাইভ কিন্তু একটু রিস্কি জিনিস। মানে দেখুন, কাঁচা বা অশক্ত হাতে, সেটা বাস্তবের রাস্তাই হোক রাজনীতির রাস্তাই হোক, গাড়ি যদি পড়ে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়ও থেকে যায়। এটা সবসময় ভোলা যায় না। সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, যখন মোহাম্মদ সেলিম কোনো বক্তব্য রাখে তখন সামগ্রিকভাবে পার্টির দুটো কনফারেন্সের মাঝখানে বা দুটো কমিটি বৈঠকের মাঝখানে সেটাই হচ্ছে সর্বোচ্চ বক্তব্য। এখানে অন্যরা কে ব্যক্তিকে কি বললো না বললো সেটা কোনো অপ্রাসঙ্গিক। তাহলে ব্যক্তি মোহাম্মদ সেলিম নন, দল সিপিআইএম হুমায়ুন কবিরের সাথে হোটেলে দেখা করেছেন। রবীন্দ্রদেব বিষয়টা কীরকম স্পষ্ট করে দিয়েছেন দেখলেন তো। এবার মুশকিল হচ্ছে, এই স্পষ্ট করে দেওয়ার ফলে আরেকটা বিষয় তো স্পষ্ট হয়ে গেছে। কার সাথে কি করলেন, কিভাবে যাচাই করলেন, এগুলো তো পরের কথা, কিন্তু গোটা বিষয়টার মধ্যে তাদের মতাদর্শগত যে একটা সংঘাতের জায়গা তৈরি হলো। এবং যদি আপনারা হুমায়ুন কবিরের বিভিন্ন বক্তব্য, ধ্যান ধারণা, আদর্শ, কাজের ধরন সবগুলোকে পরপর রাখেন, তাহলে এই প্রসঙ্গটাও তো আপনাদের মনের মধ্যে কোথাও গিয়ে খোঁচা দেবে। একটা তথাকথিত মার্ক্সবাদী দলের, কমিউনিস্ট পার্টির এই রকম একটা যাচাই করার চেষ্টায় মৌলবাদও কি পা রাখার একটা জায়গা পেয়ে গেল না, একটু মান্যতা পেয়ে গেল না? এটা নিয়ে এখন বাম সমর্থক সদস্য তাদের মধ্যে লড়াই চলুক, তাদের তাত্ত্বিক আলোচনা চলুক, কিন্তু তার বাইরেও তো আরেকটা প্রশ্ন রয়েছে, এবার কংগ্রেসের কি হবে? শুভেন্দু অধিকারী দাবি করছেন সেটার মীমাংসাটা কি তখনই হয়ে গেছিল যখন অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছিল। মানে কংগ্রেস নাকি তৃণমূল সরকারকে বন্ধুত্বের বার্তা পাঠিয়েছিল ওই সিদ্ধান্তের মাধ্যমে আর কি। এটা কিন্তু আশ্চর্য হলেও সত্যি। শুভঙ্কর সরকার সম্পর্কে প্রায় একই কথা মোহাম্মদ সেলিমও তো বলেছেন। মানে বিজেপির বিরোধী দল নেতা আর সিপিআইএম রাজ্য সম্পাদক দুজনের পর্যবেক্ষণই একই জায়গায় গিয়ে মিলে যাচ্ছে। এবং হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করা নিয়ে মোহাম্মদ সেলিম যে বিন্দুমাত্র অস্বস্তিতে নেই সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। বাঁকুড়ায় হাঁটতে হাঁটতে ফের বলেছেন বামফ্রন্টের বাইরেও জোট হতে পারে। মানে তিনি কি ব্যক্তিগত কোনো জোটের কথা বলতে চাইছেন? ব্যক্তিকেন্দ্রিক জোট? মানে এটা কি তাহলে ভোটের জোট বা ভোটে জেতার জোট? এবার এত রকম জোট ভাবনার মধ্যে শেষে আবার জট পাকিয়ে যাবে না তো? অধীর বাবুকে যেদিন সরিয়েছে সেদিনকেই এই রাজ্যের কংগ্রেসকে তৃণমূলের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বার্তা খুব পরিষ্কার, কিন্তু কংগ্রেস নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, কংগ্রেস কার্যত নেই। অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। আমরা বাইরে গণতন্ত্রের জন্য চেল্লাই বলি, আমাদের দলীয় গণতন্ত্রের সেই স্বচ্ছতা আছে, সেই
গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমাদের যে ওপিনিয়ন উঠে আসবে, যে মত উঠে আসবে, সেগুলোই আগামী দিনে ইমপ্লিমেন্ট হবে। এখানে তো সিপিএম একা আছে, তারপরে বামফ্রন্ট, তারপরে বামফ্রন্টের বাইরে আরও ছোটো খাটো মাঝারি বামপন্থী দল আছে, তাদের সবাইকে নেব। আচ্ছা, শুভঙ্কর সরকার কি বললেন কিছু বুঝতে পারলেন? শুনে মনে হলো না একেবারে লজিক্যাল ডিসক্রিপেন্সি? তিনি বামেদের সাথে জোট হবে এটা বললেন না, আবার জোট হবে না সেটাও বললেন না, কংগ্রেস একলা চলবে সেটাও বোঝালেন না, কিন্তু এটা বলেছেন যে তার দলে অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে, মানে যে কেউ ব্যক্তিগত মত প্রকাশ করতে পারে। এবারে এটারও কিন্তু একটা বেশ গোলমেলে জায়গা, জানেন তো, এটা কংগ্রেসিরা বিশ্বাস করেন যে তাদের এই রকম গণতন্ত্র আছে এবং তারা যাকে খুশি যা খুশি বলতে পারে। এই অভ্যন্তরীণ গণতন্ত্রের ফাঁক দিয়েই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তীর ছুড়লেন মৌসম বেনজির নূর? খেয়াল করে দেখুন, মানে এই যেটা সবাই মিলে বলছেন শুভেন্দু অধিকারীর থেকে মোহাম্মদ সেলিম, শুভঙ্কর বাবুর সেই সফট ইচ্ছেটা, সেটা আবার এই তীরবিদ্ধ হয়ে যাবে না তো? মালদার ওই ভোটের অঙ্কটা আর একটু জটিল করে এই সদ্য যিনি ওই তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ফিরেছেন সেই মৌসম বেনজির নূর, তিনি কিন্তু একটা জটিল অবস্থান নিয়ে ফেলেছেন এবং কিন্তু কড়া সুনির্দিষ্ট অবস্থান। এবার দেখুন মৌসমকে কেন ফেরানো হলো, সেটা কে কি ভেবেছেন সেটা তো পরের কথা, কিন্তু মৌসম বুঝিয়ে দিয়েছেন কেন তিনি ফিরেছেন বা কেন তাকে ফেরানো হয়েছে, তার একটা নিজস্ব ব্যাখ্যা তার কাছে আছে। সেই ব্যাখ্যা অনুযায়ী এই ফেরানোর কারণ, প্রথমত তিনি মহিলা, দ্বিতীয়ত তিনি কোতোয়ালির সন্তান এবং তৃতীয়ত, এটা খুব গুরুত্বপূর্ণ, তিনি মুসলিম। এবং এই ত্রিমুখী তোপ থেকে ত্রিফলা গোলা ছুটে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবার মৌসম বেনজির নূর অভিযোগ করছেন মুসলিমদের ব্যবহার করেছে তৃণমূল। মারাত্মক অভিযোগ, যে মুসলিমদের ভোট ব্যাংক বলে মনে করেন সেটাকে তিনি বলছেন ব্যবহার করা। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দিল্লি যাচ্ছেন সেটাকে মৌসম বলছেন নাটক। এই যে তোষণের অভিযোগগুলো হয় সেগুলোকে তার মনে হচ্ছে আসলে সেগুলো ওই তাদের বুঝিয়ে সুঝিয়ে কাজে লাগানো। দেখুন কাল মালদায় ওই জেলা শাসকের দফতর ঘেরাও করেছে কোতোয়ালির কংগ্রেস। বহুদিন পর মালদায় কংগ্রেসকে গা ছাড়া মানে একদম চাঙ্গা হয়ে উঠতে দেখা গেছে, যেটা বলেননি, কিন্তু কর্মীদের মধ্যে এই জোশ বা উদ্যম ফিরিয়ে আনতেই কি মৌসমকে ফেরানো হয়েছে, নাকি মুসলিম ভোট ভাঙানোর একটা সম্ভাবনা তৈরি করে তৃণমূলকে চাপে রাখার চেষ্টা হয়েছে, যাতে চাপে রাখলে একটু দর কষাকষির সুবিধা হয়? দেখুন রাজনীতি কিন্তু অনেকগুলো অঙ্ক সবসময় মাথায় রেখে চলে, কিন্তু যে অঙ্কতেই চলুক এখানেও তো সেই মুসলিমদের কাজে লাগানোরই গল্প। মানে সবার লক্ষ্যই এক, আমি তোমার লোক, আমি তোমাদের গান গাই বলে নিজেদের কার্যসিদ্ধি করা, অর্থাৎ মুসলিমদের সেই সবাই সেই তো ব্যবহারই করা হলো। পুরো ব্যাপারটাই নাটক। এখানে রাজ্য সরকার, তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশন, এদের পুরো এটা একটা যৌথ চক্রান্ত, একটা ষড়যন্ত্র, মানুষকে বোকা বানিয়ে একটা পরিস্থিতি তৈরি করে মানুষ ভয় ভীতিতে যাতে ভোটটা দেয়। মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির দয়াতে এমএলএ হয়েছেন, দুবার এমপি হয়েছেন, একবার লোকসভা একবার রাজ্যসভা। যেটা মুখ্যমন্ত্রীর জব চাই তখন তো তিনি গিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিজের স্বার্থগুলো চিন্তা করে দিতেন। 100% ভোটের স্বার্থে ব্যবহার করা। মৌসম বলছেন তৃণমূল মুসলিমদের ব্যবহার করে, কৃষ্ণেন্দু নারায়ণ বলছেন মৌসম মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করেন। এবার মহাত্মা গান্ধী তিনি কার কাছে গিয়ে অভিযোগ করবেন, তাকে তো সকলেই ব্যবহার করছেন। মানে আমরা সবাই তো রোজই করি, টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি আছে না, তাকে ব্যবহার করেই তো যাবতীয় লেনদেন হয়। সাদা টাকা, কালো টাকা, সব জায়গাতেই তিনিই তো জাতির জনগীত উপস্থিত। এবার দুর্নীতিতে মহাত্মার ব্যবহার যখন হচ্ছে, তাহলে রাজনীতিতে হলে সমস্যা কোথায়? তাই হলো। আর মহাত্মা গান্ধী তো রাজনীতি করতেন, এখন রাজনীতির কারবারিরা তাকে ইচ্ছে মতো ব্যবহার করছেন। আসলে আজ মহাত্মা গান্ধীর মৃত্যুদিন, তো বিজেপি এটাকে মৃত্যুদিন হিসেবেই পালন করলো। রাজঘাটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,
মানে গোটা বিষয়টার মধ্যে তাদের জাতীয় কর্তব্য পালন করছেন এবং তাদের নিজেদের একটা যে সবার প্রতি, দেশের সমস্ত মনীষীদের প্রতি তাদের যে একটা সম দৃষ্টিভঙ্গি, সেটা প্রমাণের চেষ্টা করলো। বিরোধী দল নেতা রাহুল গান্ধী কী করলেন? তিনি শ্রদ্ধা জানালেন 30 জানুয়ারি মার্গে। এই 30 জানুয়ারি মার্গটা এখন নাম হয়েছে, 48 সালে নাম ছিল আলবুকার্ক রোড। সেখানে ওই বিড়লা হাউসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। রাহুল গান্ধী সেখানে শ্রদ্ধা জানালেন যেখানটায় মহাত্মা গান্ধী লুটিয়ে পড়েছিলেন। আসলে তিনি কি করলেন? একই তারিখকে তিনি গান্ধীর মৃত্যুদিন নয়, গান্ধীর হত্যা দিন হিসেবে পালন করলেন এবং সুকৌশলে নাথুরাম গডসের প্রসঙ্গ টেনে আনলেন। এবার কংগ্রেসের অভিযোগ গডসে আরএসএস করতেন। এবার রাহুল গান্ধীর পার্টি কংগ্রেস, তারাও তো ওই গান্ধী হত্যারই প্রতিবাদ জানালো। 100 দিনের কাজের প্রকল্প, সেটা তো মহাত্মার নামে ছিল। বিজেপি সরকার 100 দিনের বদলে 125 দিনের প্রকল্প করে নাম রেখেছে ভিভিজি রামজি। কংগ্রেসের কাছে এটা গান্ধী হত্যারই সামিল। আবার এ রাজ্যে বামেরাও ওই প্রয়াণ দিবসে গান্ধীকে স্মরণ করলেন। তারা মালা দিলেন কোথায়? ওই বেলেঘাটার গান্ধী ভবনে। 47-এর 13ই আগস্ট থেকে সেপ্টেম্বরের 7 তারিখ এই পর্যন্ত হিন্দু মুসলিম দাঙ্গা থামিয়েছিলেন মহাত্মা গান্ধী। মানে বামেরা গান্ধী ভবনে গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে ওই ধর্মের যে সংঘাত, সেটা নিয়ে যারা যারা রাজনীতি করছেন, মানে এক্ষেত্রে ঘুরিয়ে তৃণমূল আর বিজেপিকে সূক্ষ্ম খোঁচা দিলেন। সেটা মানুষজন বুঝবে কি বুঝবে না সেটা পরের কথা, কিন্তু রাজনীতিকরা এইভাবেই ভাবেন আর কি। বামেরা এবছরই যে গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছেন তা কিন্তু নয়। তবে এবছর যেটা পরিষ্কার হয়ে গেল যে বিজেপির জন্যই বিরোধীদের কাছে মৃত্যুদিনে গান্ধী অনেক প্রাসঙ্গিক হয়ে উঠছেন। জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে সেখানে তো ওই গডসের স্মৃতি উস্কে দেওয়া যায় না, তাই না? তাই মৃত্যুদিনে শ্রদ্ধা জানানোর উৎসাহটা বেশি। মানে মহাত্মাকে ফের একবার রাজনীতির কেন্দ্রে এনে দেওয়ার যদি কৃতিত্ব কেউ দাবি করে, তাহলে সেটা কিন্তু বিজেপিই করতে পারে। এইখানে গান্ধীজি আরও প্রাসঙ্গিক, বিশেষ করে বেলেঘাটায় গান্ধীজি যে সময় এসেছিলেন সেখানে যে দাঙ্গা থামাবার জন্য করছে না, এখন যারা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, আমরা নাথুরাম গডসেকে খুনি বলি, আর যারা সরকার পরিচালনা করছে তারা তাকে গৌরবান্বিত করছে। এই দুয়ের মধ্যে পার্থক্যটা বোঝাবার জন্য এরা নেতাজিকে তেজর কুকুর বলেছিল, এরা স্বামীজিকে ভণ্ড সন্ন্যাসী বলেছিল, এরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলেছিল। এখন রবীন্দ্রসঙ্গীত ছাড়া ওরা কিচ্ছু শুনতে পায়। এখন থেকে নাথুরাম গডসেকে বিজেপি আরএসএস পুজো করতে আরম্ভ করলো, গান্ধীকে শেষ করে দিয়ে তারা অশান্তি আনলো এবং এই ব্যক্তি হত্যার বিরুদ্ধে আমরা 30শে জানুয়ারি শহীদ দিবস পালন করি। ইতিহাস নিজের মতন বানায় আর ইতিহাস তারপরে দলীয়ভাবে প্রচার চেষ্টা করে। আর সেলিম ভোটের কারণে যে হিন্দুদের মাথা কাটে তার সাথে আতাত করে। খালি গান্ধীজি নয়, বিবেকানন্দ নয়, শ্যামাপ্রসাদেরও পুজো করতে হবে আমাদের অস্তিত্ব বাঁচাবার জন্য। তারা যদি গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বসে মিটিং করতে পারেন, সব করতে পারেন। তারা ধর্ম অন্ধতার জন্য একজনকে খুন করতে পারে, কিন্তু তার আদর্শকে খুন করতে পারে। তাই হয়তো মাঝে মাঝে কালো মেঘ ভারতবর্ষের ওপরে ছেয়ে গেছে। যেরকম আজকে ভারতীয় নাগরিকদের ভারতীয় নয় বলার জন্য এসআইআর সৃষ্টি করে। দেখুন, স্বাধীনতার কয়েক মাস যেতে না যেতেই খুন হয়েছিলেন গান্ধী 1948। ওই বছরই বল্লভভাই প্যাটেলের উদ্যোগে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল হায়দ্রাবাদ। সে সময় হায়দ্রাবাদের নিজামের সম্পত্তি দুনিয়া জুড়ে একটা আলোচনার বিষয় হয়ে উঠেছিল এবং শেষ নিজাম মীর ওসমান আলী, তিনি ছিলেন পৃথিবীর অন্যতম ধনী মানুষ। তার ব্যক্তিগত কোষাগারেই নাকি 10 কোটি পাউন্ডের সোনার রূপো ছিল, আর রত্নভাণ্ডার ছিল প্রায় 40 কোটি পাউন্ডের। এবার দেখুন, এর মধ্যে গোলকুন্ডার একটা বিখ্যাত হিরে ছিল, সেটাকে নাকি তিনি পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতেন। ভাবা যায়, নিজামের এই বিপুল সম্পত্তির উৎস কী ছিল জানেন? ওই গোলকুন্ডার হীরের খনি। তো নিজামের না হয় হীরের খনি ছিল, বীরভূমের তৃণমূলের হাতেও সেরকম কোনো রূপোর খনি আছে নাকি? থাকলেও আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ বিধানসভা ভোটের আগে ওখানে এখন
উপহারের রাজনীতি চলছে, রূপোর রাজনীতিও বলতে পারেন আর কি। প্রত্যেক দিন নেতাদের খুশি করতে লাখ লাখ টাকার রূপোর জিনিসপত্র উপহার দিচ্ছেন তাদের অনুগামীরা। একেবারে উপহারের প্রতিযোগিতা লেগে গেছে। কাকে উপহার দেওয়ার প্রতিযোগিতা, মানে উপহার পাওয়ার যদি প্রতিযোগিতা হয় তাহলে সেখানে প্রতিপক্ষ হচ্ছেন বীরভূমের দুই নেতা কেষ্ট আর কাজল। কোথাও কেষ্ট বা অনুব্রতকে খুশি করতে তার অনুগামীরা মাথায় রূপোর মুকুট পরিয়ে দিচ্ছেন, কোথাও আবার উপহার হিসেবে কেষ্টর হাতে উঠছে বাঁশি, সব রূপোর। কাজল শেখ তিনি রূপোর তৈরি মহাদেবের ত্রিশূল হাতে পাচ্ছেন আর শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। এবার সাঁইথিয়া উৎসবের মঞ্চে তার হাতে তুলে দেওয়া হলো রূপোর তৈরি শ্রীকৃষ্ণের সেই পাঞ্চজন্য শঙ্খ। সব মিলিয়ে একেবারে রূপোর পাহাড়ে বীরভূমের দুই শাসক নেতা। যে বিপুল ঐশ্বর্য চারপাশে দেখা যাচ্ছে না, সেটা নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন তুলছেন। আসলে গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার চাপে সোনার দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। এবার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে রূপো। এখন তো 1 কেজি রূপোর দাম প্রায় 4 লাখ ছাপিয়ে গেছে। অথচ কেষ্ট আর কাজলের হাতে কেজি কেজি রূপোর উপহার দেখে কিন্তু সেটা বোঝার উপায় নেই। কারণটা কি বলুন তো? মানে প্রশ্নটা মাথার মধ্যে এলো, তাই জন্য ভাবছিলাম এই বিশ্বে যখনই কোনো অস্থিরতার সৃষ্টি হয় না, এই যুদ্ধ টুদ্ধ হবে এরকম একটা ভাবঠাপ তৈরি হয়, সবাই নাকি ওই সোনা রূপোয় ইনভেস্ট করে। তাহলে এরকম বড় সামনে একটা যুদ্ধ আসছে, বিধানসভা ভোট, এটা মাথায় রেখেই কি এত বেশি রূপোয় ইনভেস্ট করছেন জানি না। কারোর কারোর আবার বক্তব্য এখানে গোলকোন্ডার হীরের খনি না থাকলেও একটা ঐশ্বর্যের খনি আছে, বালির খনি, মানে বালির খাদান। হয়তো সেই খাদানের মালিকানাটা যাতে পাওয়াটা সহজ হয়ে যায়, তাই জন্যই কি সবাইকে বা ক্ষমতা যারা দিতে পারেন তাদের রূপোর দিয়ে ওজন করার কাজ চলছে। বলা যায় না, এই রাজনীতির বাজারে না সব সম্ভব, কারণ রাজনীতিটা রূপোয় মোড়া।